জেনারেল জিয়া এবং হচ্ছে তারেক সিদ্দিকী, ওনারা বেসিক্যালি বাংলাদেশে হচ্ছে রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেন এবং রয়ের যে পুরো এজেন্সিটা চালাতেন ওনারা হচ্ছে বাংলাদেশের স্পোকসপারসন হিসাবে কাজ করতেন। একটা সার্বভৌম দেশের মধ্যে, একটা সার্বভৌম একটা দেশে, একটা পার্শ্ববর্তী একটা দেশের ইনফ্লুয়েন্স কি পরিমাণ ছিল যে রয়ের অফিস ক্যান্টনমেন্টের মধ্যেও ছিল, ক্যান্টনমেন্টের মধ্যে আপনার রয়ের অফিস ছিল। এই বিষয়গুলোতে এমন না যে এটা কেউ জানতো না, অবশ্যই এগুলো আপনারা জানতেন, সেনাবাহিনী জানতো। সুতরাং এতদিন পর্যন্ত যে নিশ্চুপ ছিলেন এখন একদম অজু করে স্বাধীন একদম সাধু হয়ে যাবেন সেই সুযোগটি নেই। আপনাদেরকে অপরাধ স্বীকার করতে হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বেই তাদেরকে মাফ করে দিচ্ছে, আর ক্ষমাই তো চায় নাই। আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ এর পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে? তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে? তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি করে, বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না। এবং 2014 সালে, 2018 সালে এবং 2024 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা মূলত ফ্যাসিস্ট সরকারকে তারা ফুট সোলজার হিসেবে কাজ করেছিল। সুতরাং আমরা জানতে চাই, এই বিদ্যমান এখানে ব্যারিস্টার ফুয়াদ সাহেব রয়েছেন, আমরা এই বিষয়টি নিশ্চিত হতে চাই। কারণ বারবার বলা হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে উনি টুক করে দেশে ঢুকে যেতে চান, উনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল। এখনো পর্যন্ত উনি দাবি করছেন উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, ওনার স্ট্যাটাসটা। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বিগত যে 3টা সংসদ ছিল এই 3টা সংসদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না? কারণ কনস্টিটিউশনে ছিল যে ডেমোক্রেসিকে আমাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। তারা যেহেতু ডেমোক্রেসি হত্যা করেছে এবং হত্যা করার কাজে অংশগ্রহণ করেছে, সুতরাং এই 3টা সংসদে যারা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে। তাদের সংসদ সদস্য কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সংসদ সদস্য হিসেবে যে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছে সেগুলোকে আবার রাষ্ট্রে ফেরত দিতে হবে, কারণ এগুলো আমাদের সাথে তারা প্রতারণা করেছে। আপনারা যারা রিটায়ার্ড অফিসার রয়েছেন, আপনাদের কাছে আমরা এই প্রজন্ম থেকে আমাদের প্রত্যাশা থাকবে, আমরা রাষ্ট্র গঠনে যেমন 5 আগস্টের পূর্বে আমরা সবাই একসাথে নেমে এসেছিলাম, রাষ্ট্র পতনের সময় ঠিক রাষ্ট্র গঠনের সময় আমাদেরকে একসাথে থাকতে হবে। আমাদের একটা জায়গায় মাঝে মাঝে আমরা ভুলে যাই যে আমরা হয়তো এই আন্দোলনটা 36 দিনের ছিল, এই আন্দোলনটা 36 দিনের না। আমি বলেছি এই আন্দোলন আমরা যখন 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমরা দেখেছি আয়নাঘর ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের আত্মীয় স্বজন, বাবা ভাই বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল, বিএনপি জামাত বা আলেম ওলামা সমাজ যারা ছিল, তারা একসাথে 3 জন ভাই বসে ভাতও খেতে পারতো না। তা আন্দোলনটা তখনই শুরু হয়েছে। তো সুতরাং এটা ফাইনাল ম্যাচ হয়তো 36 দিন হয়েছে, কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ডে টু ডে ম্যাচ, টেস্ট ম্যাচ এগুলো গত 16 দিন বছর ধরে খেলা হচ্ছে। সুতরাং আমাদের তাদের অবদান ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সবাইকে সাথে নিয়ে যেভাবে আমরা হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক সবাইকে সাথে নিয়েই আমাদের রাষ্ট্র গঠনের কাজ করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের সব জায়গা থেকে একটা অংশকে সবসময় কর্নার করে দেওয়া হয়, সেটা হচ্ছে আলেম ওলামা সমাজ। তাদেরকে সবসময় সমাজের ভ্রাত্য জনতা বা প্রান্তিক জনতা হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু আমরা যাত্রাবাড়িতে এবং উত্তরাতে শিল্ড হিসাবে কাজ করেছি সেদিন আলেম ওলামা সমাজ। সুতরাং প্রত্যেকের যে ঐতিহাসিক হিস্সা, তার প্রপার ঐতিহাসিক হিস্সা সবাইকে বুঝিয়ে দিতে হবে। এটা কোনো ব্যক্তির আন্দোলন ছিল না, এটা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না, এখানে সার্বজনীন সবার আন্দোলন এটা ছিল এবং সবার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। এবং আমি আপনাদের কাছে একটা জিনিস আহ্বান জানাবো, সামনে আমাদের সনাতনী ভাইদের সবচেয়ে যে ধর্মীয় উৎসব রয়েছে, দুর্গাপূজা রয়েছে। এই দুর্গাপূজা নিয়ে আমাদেরকে সবাইকে আমরা একসাথে কাজ করতে হবে। আমাদের যেন কোনো আমাদের ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ইন্ডিয়াতে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে এটা ফান্ডামেন্টালিস্টদের আন্দোলন, এটা হচ্ছে ইসলামিস্টদের আন্দোলন, জিহাদিদের আন্দোলন, দেশ জিহাদি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোতে আমাদের সরব থাকতে হবে। আমি আজকে আসার সময় একটা রিপোর্ট পড়ছিলাম যে ইন্ডিয়ার র নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছে, সেই প্রজেক্টের মধ্যে লেফটিস্টদের সাথে উপস্থাপন করা হবে মূলত, এবং এই গভর্নমেন্টকে বেশিরভাগ সময় হিজবুত তাহরির এবং ইসলামিস্ট যে দলগুলো রয়েছে
তাদের সাথে অ্যাফিলিয়েটেড দেখানো হবে এবং এটা দেখানোর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে দেশটা মূলত ফান্ডামেন্টালিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আমাদের দেশটা ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী বা যে যারা আমরা যে বিভিন্ন সময় তাদেরকে ট্যাগ করা হয়, ব্লেম দেওয়া হয়, বিষয়টি এমন না। এটা সবার আন্দোলন ছিল। এটা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এখানে নেমে আসছে, এখানে হচ্ছে ডিওএইচএস এর বাচ্চারা নেমে আসছে, শ্রমিক নেমে আসছে, মজুর নেমে আসছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এটা একটা সার্বজনীন আন্দোলন। সুতরাং এই বিষয়গুলোতে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আরেকটি জায়গা তারা আমাদেরকে কনস্পিরেসি করতে পারে, সেখানে বারবার করে দেখানো হতে পারে, বিশেষ করে যারা আমরা ইসলামিক যে দলগুলো রয়েছে তাদেরকে একটা মিস ইনফরমেশন বারবার করে দেওয়া হচ্ছে যে এই সরকার ওয়েস্টার্ন বিভিন্ন কালচার এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা সুদী সরকার। এভাবে দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই জাতীয় ঐক্যটি আমাদের বিনষ্ট করার চক্রান্ত, এটা রয়্যাল প্রজেক্ট আমাদেরকে করে তারা আবার ইন্টারভেন করার চেষ্টা করা হবে। সুতরাং ডোমেস্টিক যত ধরনের কনস্পাইরেসি রয়েছে, ইন্টারন্যাশনাল যতগুলো কনস্পাইরেসি রয়েছে, এই কনস্পাইরেসির বিরুদ্ধে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমরা হয়তো ধরে নিয়েছি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। 5 তারিখের পূর্বে এক ধরনের আন্দোলন ছিল, এখন 5 তারিখের পরবর্তী পুরো সময়টা আরেক ধরনের আন্দোলন, এবং সেটা হচ্ছে ঘটনের আন্দোলন, এবং এই আন্দোলনটি হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সেটি আমাদের সবসময় করে যেতে হবে। আজকে এই 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের ন্যাশনাল কনফিডেন্স বুস্ট করার জন্য কিছু গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ঠিক 5 আগস্টের পূর্বে কিছু কিছু স্টেট রিটায়ার্ড অফিসার থেকে শুরু করে যারা হচ্ছে পেশাজীবী সংগঠন রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে অভিভাবক যারা রয়েছে, তাদের স্টেপগুলো 5 আগস্টের পূর্বে আমাদের কনফিডেন্স বুস্ট করেছে। ঠিক 5 আগস্টের পরে এই সরকারের উচিত ছিল কিছু স্টেপ নেওয়া যেগুলো আমাদের কনফিডেন্স বুস্ট করবে। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। আমরা এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। আমরা তাদের পদক্ষেপের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারি না, বা এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার। তাদেরকে বুঝতে হবে, এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোন নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে, তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার, কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোন ধরনের আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে, আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। এখন দেখেন 25শে ফেব্রুয়ারি 2009 যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে, তখন আমি ক্লাস 6-এ পড়ি, এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা 5, 6, 4 বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে 36 দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে, আমরা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 এর আমাদের জেনারেশন। এর পুরোটা সময় আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে গভর্নমেন্টের প্রথম কোন কার্নেজ, যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটি প্রথম ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ, আমি যদি ভুল না করে থাকি। এবং ওইটা যখন হয়, ওই ট্রমাটার মধ্য দিয়ে কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি, আমরা ওই স্মৃতিটা নিয়ে আমরা বেড়ে উঠি। এখন এই গভর্নমেন্ট এসে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেটা এই 2 মাস আমরা যথেষ্ট সময়, আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখেন, আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল। 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে, সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখে তার চেয়ে আরো কঠিন ফ্যাসিজমকে উনি বলবৎ করতে পেরেছিলেন। তো যেই সংবিধান
আমাদেরকে একটা ফেসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে। এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো, আমি মাঝে মাঝে কনফিউজ হতাম, আমি একটু রেগে যাই বেশি, আমার নেচার হচ্ছে আমি খুব ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করি। সার্জিস সে জায়গায় হচ্ছে স্ট্যান্স ডিফারেন্ট, সে জিনিসটাকে অবজার্ভ করে। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যখন ইন্টারোগেশন করতে আমাদেরকে আলাদা আলাদা ইন্টারোগেশন করতো, আমাদেরকে রুম আলাদা করে ফেলা হইতো এবং আমাদেরকে হচ্ছে মেন্টালি ম্যানিপুলেট করা হইতো। আমাকে এসে বলতো সার্জিস কিন্তু মেনে নিছে, সে হচ্ছে মিটিং করতে যাবে, এবং আমার বোন হচ্ছে প্রেগনেন্ট ছিল তখন, এবং প্রেগনেন্ট ছিল হয়তো এক সপ্তাহ পরে হচ্ছে ফ্যামিলি লাইফে যাবে। আমাকে বলা হতো কনস্ট্যান্ট, যদি তুমি না যাও, সার্জিস যেহেতু যাবে, আসিফ যেহেতু যাবে, যদি তুমি না যাও তাহলে কুমিল্লার যেই ফোর্স আছে সেখান থেকে তোমার বোনকে উঠে নিয়ে চলে আসা হবে। সো এইভাবে মেন্টাল ম্যানিপুলেশন, এবং ইন্টারভিউশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোর্ট্রে করা হতো যে আমাদের হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে অথবা শিবিরের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা ডিজিএফআই, এই যে শব্দটা, পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের হচ্ছে আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ এটা, মানে সব ক্ষেত্রে আমি তো মনে করি যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুলিশ তারা দাবি করেছে, তাদের পোশাকটাকে পরিবর্তন করার জন্য তারা দাবি করেছে, তারা রিফরমেশনের জন্য দাবি করেছে। ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি, সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত। তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। আপনি দেখেন যে এই যে বাহিনীগুলো ছিল ডিজিএফআই, এনএসআই, আমি এই যে নিবর্তনমূলক যে বাহিনীগুলো ছিল, সরকার এগুলাকে কেন, যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক অ্যান্ড চুজ তাকে পাঠায় উঠায় নিয়ে আসা, ওটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। এবং আমরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতাম যে আসলে এটাকে আর্মি সরকার বাহিনী নাকি আওয়ামী লীগের বাহিনী। অর্থাৎ একটা আর্মি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে এই নির্বাচনের পরে ফেব্রুয়ারি মার্চের দিকে কোন একটা আর্মির গাড়ি ঢাকা হয়ে যাচ্ছে, মানুষ ভুয়া বলে হচ্ছে আর্মিকে হচ্ছে রাস্তার মধ্যে বলেছিল, আর্মির অবস্থান ওই পর্যায়ে নেমে গিয়েছিল। আমরা জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানাই, ক্রাইসিস মোমেন্টে উনি আবার ব্যাক করে আর্মির যে একটা ভাবমূর্তি ছিল সেটাকে আবার রিস্টোর করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে। এখন সেটা আমাদের দেখার বিষয়, উনি আর্মিকে পুনর্গঠিত করার জন্য যারা বঞ্চিত হয়েছে, আয়না গড়েছিল, তাদেরকে আবার অ্যাকোমোডেট করার জন্য কি কি পদক্ষেপ নেয়। এবং সেটির জন্য যেহেতু এই জায়গা থেকে অলরেডি দাবি এসেছে যে ডিফেন্স রিফরমেশন কমিশন গঠন করার জন্য, যেটির মধ্য দিয়ে এতদিন পর্যন্ত যে আনজাস্ট ডিসমিসাল ছিল, অ্যাবডাকশন ছিল, উইন্সিক্যাল বিভিন্ন জাজমেন্ট ছিল, এই জিনিসগুলোর আমরা মনে করি যথাযথ বিচারের মধ্য দিয়ে, এবং যাদেরকে কোনো ধরনের রিভিউ করার সুযোগ দেওয়া হতো না তাদেরকেও যেন রিভিউ করার সুযোগ দেওয়া হয়। এবং আমরা বিশ্বাস করি আর্মি তাদের ভাবমূর্তিকে শেষ পর্যন্ত, কারণ আমাদের এমন হয়েছিল লাস্ট পর্যন্ত আর্মি ছিল আমাদের লাস্ট ভরসা, সামরিক বাহিনী যেহেতু আমাদের লাস্ট ভরসার জায়গাটি ছিল, আমরা বিশ্বাস করতে চাই আমরা আর জাতিগতভাবে আমরা ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে ৭১-এর পরে, ৭৫-এ, ৯১-তে, পরবর্তীতে নতুন রাজনৈতিক ব্যবস্থা ২০০৯-তে আমরা প্রত্যেকটা রাজনৈতিক সেটেলমেন্ট আমরা প্রতারিত হয়েছি। আমরা নতুন প্রজন্মে অনেক রক্তের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের সময় যদি আমাদের এত বছরের যে চাওয়া যে রিফরমেশন গুলো যদি না হয়, আমরা দুই ধরনের রিফরমেশনের কথা বলছি।
কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন, এই রিফরমেশন গুলো যদি না হয় তাহলে আবার আমরা জাতি হিসেবে আবার আশাহত হব। আমরা কালেকটিভ ভাবে আমাদের এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি, আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে। আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই কারণে বিশ্বাস করতে চাই না, গ্রামে একটি কথা বলে, যার একবার চুল খেয়ে জিহ্বা পুড়ে যায় পরবর্তী তার দই দেখলে হচ্ছে তার ভয় পায়। আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি, এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা মাঝে মাঝে আমরা আশা হারাই যাই। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এটা যে একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশন গুলো যেন খুব র্যাপিড হয়। ডিসিশন গুলো যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়াজালে সবসময় রেখে দেন আমরা কিন্তু আবার আশাহত হতে থাকবো। সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন সেটির জন্য আপনারা যথাযথ হচ্ছে পদক্ষেপ নেবেন।